প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চুয়াডাঙ্গা সরকারি কলেজের ওয়েবসাইটে পদার্থবিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তরঙ্গ অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি 12টা পর্যন্ত তোমাদের সাথে এই আজকের ক্লাসে থাকব। আমরা তরঙ্গ অধ্যায় নিয়ে বেশ কয়েকটি ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি, তোমরা সবাই জানো। যারা এখনও ক্লাসগুলি পাও নাই তারা অবশ্যই ওয়েবসাইটে ক্লাসগুলি দেখো। এবং এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমরা অলরেডি বুঝে গিয়েছো। আমরা এই অধ্যায়ে অনেক বিষয় সম্পর্কে পড়িয়েছি এবং আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি টপিক পড়াচ্ছিলাম, সেটি হলো বিট। এবং বিটের গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসছিলাম গতদিন যে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের হার তাদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। কিন্তু প্রশ্ন হলো যে দুইটা কম্পাঙ্কের কোনটি বড় হবে কোনটি ছোট হবে। আমরা সেই বিষয় নিয়ে আজকে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সহজে বুঝতে পারবে এবং মনোযোগ দিয়ে আমার সাথে সম্পূর্ণ ক্লাস অংশগ্রহণ করবা। তাহলে আমরা গত ক্লাসে তোমাদেরকে একটা সিদ্ধান্তে নিয়ে আসছিলাম। আচ্ছা, তোমরা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এই বিষয়ে কমেন্টস করে জানাও, যদি সমস্যা হয় সেটাও জানাও। দেখো, গত ক্লাসে আমরা একটা সিদ্ধান্তে আসছি যে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা n হলো প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা। তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা n যেই দুইটা কম্পাঙ্কের উপরিপাদনের ফলে বিট তৈরি হয়, একটা উচ্চ শব্দ নিঃশব্দ তৈরি হয়, সেই বিট সংখ্যা কম্পাঙ্কদ্বয়ের পার্থক্যের সমান হবে। কিন্তু এখানে f1 f2 মধ্যে কোনটা বড় কোনটা ছোট সে বিষয়ে আমরা এখনো ক্লিয়ার হতে পারছি না। সেই বিষয়গুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করব এবং আশা করি আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ হবে। দেখা যায় যে মোস্ট অফ দ্য ক্রিয়েটিভ প্রশ্ন হয় এই টপিকে, এই অধ্যায়ের অনেক বেশি সংখ্যক 70% ক্রিয়েটিভ প্রশ্নই তোমরা আজকের এই টপিকে ক্লিয়ার হবে। সুতরাং আমি বলবো, যদি পরীক্ষায় আসলে ভালো করতে চাও তাহলে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝার কোনো বিকল্প নাই। এবং বইয়ে যেভাবে এই প্রবলেমগুলো সলভ করা হচ্ছে, থিওরি যেভাবে পড়ানো হচ্ছে, সেটা পর্যাপ্ত বলে মনে করি না। কারণ বইয়ের এক্সপ্লেনিং প্রসিডিউরটা একটু কমপ্লেক্স, আমরা সেটা টেবিল আকারে তোমাদের কাছে খুব সহজে তুলে ধরব। আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো, আমরা f1 এবং f2 এই দুইটার মধ্যে একটা ধরবো অজানা। তাহলে আমি সবসময় f1 কে ধরি অজানা কম্পাঙ্ক, f2 হলো জানা কম্পাঙ্ক। দেখো, কখনো f1 জানা কখনো f2 জানা, এরকম ধরলে কনফিউজড হয়ে যাবা। সেজন্য আমরা যেটা করি, সবসময় ধরে নেই f1 অজানা এবং সবসময় আমরা
F2 হলো জানা। এতে যেটা হবে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে F1 যদি জানা অজানা হয়, আমরা সেই অজানাকে কিভাবে জানবো সেই বিষয়ে আমি বলি। তাহলে আমরা শিওর না যে F1 বড় নাকি ছোট। আমরা যেটা অজানা, জানাটা তো জানাই, অজানাটা বড় নাকি ছোট সেটা তুমি কিভাবে কনফার্ম হবা? আমরা এই সমীকরণকে এভাবে লিখতে পারি, F1 ইকুয়াল F2 প্লাস মাইনাস n। তাহলে প্লাস মাইনাস কেন লিখলাম? F1 বড় হতে পারে F2 থেকে, F1 F2 থেকে ছোট হতে পারে, সেটা ডিপেন্ড করবে n এর উপর। n পরিমাণ ছোট হতে পারে, আবার n পরিমাণ বড় হতে পারে। তাহলে এখন তোমরা দেখো 2 নম্বর সমীকরণ লক্ষ্য করো, F1 যদি F2 চেয়ে ছোট হয়, কতটুকু ছোট? n পরিমাণ, তাহলে আমরা বিয়োগ ইউজ করব। আবার F1 যদি F2 থেকে বড় হয়, তাহলে ইউজ করব যোগ। যোগ এবং বিয়োগ দুইটা কখনো একই সাথে ব্যবহার করা যাবে না, হয় যোগ ইউজ করতে হবে, না হলে বিয়োগ ইউজ করতে হবে। আমি আবারও বলি, অজানা কম্পাঙ্ক F1 এবং এই অজানা কম্পাঙ্কই আমাদের বের করতে হবে। আমি এখন তোমাদেরকে যদি আমি এভাবে বলি যে ধরো এই দুইটা বস্তুর কম্পাঙ্ক, এই দুইটা বস্তু উৎস, শব্দের উৎস, এই উৎস শব্দ, এই দুইটা কম্পাঙ্ক খুবই কাছাকাছি, 5 ম্যাক্সিমাম 10 ডিফারেন্স থাকতে পারে, সাধারণত 3, 4, 5 এরকম দেখা যায়। এই দুইটা কম্পাঙ্ক দিয়ে আমরা বিট তৈরি করব। এখন এই দুইটা কম্পাঙ্কের মধ্যে এইটা, এই লাল এটা হলো অজানা আর কালোটা হলো জানা। তাহলে এই যে অজানা কম্পাঙ্ক, এই অজানা কম্পাঙ্ক বের করার জন্য আমাদের প্লাস মাইনাস দুইটা একসাথে ইউজ করা যাবে না। আমাদের আগে জানতে হবে যে অজানাটা কি ছোট নাকি বড়, জানার থেকে ছোট নাকি বড়। আমরা যদি ডিসিশন নিতে পারি অজানাটা ছোট, তাহলে আমরা ইউজ করব মাইনাস, আর যদি অজানাটা বড় হয় তাহলে আমরা ব্যবহার করব প্লাস। এখন বলো আমরা কিভাবে ছোট নাকি বড় সেটা ডিটারমাইন করব? এই ডিটারমিনেশনটাই আসল সমস্যা। এখানে অনেক কমপ্লেক্সিটি তৈরি হয়, সেই কমপ্লেক্সিটিগুলো যাতে সহজে বোঝা যায় আমরা একটা উদাহরণ দিয়ে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবং উদাহরণ দিয়ে বোঝানো হলে আমরা ফাইনাল ডিসিশনটাকে একটা টেবিল আকারে তোমাদের কাছে তুলে ধরব। দেখো আমরা যদি জানা কম্পাঙ্ককে বলি 250, এটা হলো আমাদের F2, F2 জানা কম্পাঙ্কটা হলো 250। তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যাকে আমরা যদি ধরি 5, n এর মান কত? প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কতগুলো বিট তৈরি হচ্ছে সেটা যদি হয় 5, তাহলে অজানা কি কত হবে? অজানা F1 হবে হয় 5 ছোট অথবা 5 বড়। 5 যদি ছোট হয় তাহলে সেটা হবে 45, আর 5 যদি বড় হয় হবে 55। একটার ক্ষেত্রে মাইনাস ইউজ করব, আরেকটার ক্ষেত্রে আমরা ইউজ করব প্লাস। এখন এই বিষয়টাকে আমরা আরেকটু বিস্তারিতভাবে যদি আসি, দেখো
দেখো আমরা যতটা সহজভাবে মনে করি এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রবলেমগুলো ততটাই কমপ্লেক্স হয়ে যায়। এবং আমি বলবো আমাদের প্রথম পত্রের সবচেয়ে কনফিউজিং প্রশ্ন হলো এই টপিকের ক্রিয়েটিভ প্রশ্নগুলো। তোমরা যদি ক্লিয়ার দেখতে পাও তাহলে কমেন্টস করে আমাকে দু একজন জানালেই হবে, তাহলে আমি বুঝে যাব। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, বোর্ডে যে লেখাটা লেখা আছে এটা তোমরা লিখে ফেলো। দেখো এই টপিকের প্রশ্নগুলো যেহেতু কনফিউজিং হয়, তাহলে আমার উদ্দেশ্য হলো এই কনফিউজিং প্রশ্নগুলোকে সহজ করে তোলা। অনেক সময় স্টুডেন্টরা অনেক বই থেকে বা অনেক জায়গা থেকে এই টপিকগুলো না বুঝে সহজে মনে রাখার টেকনিক শিখে। অ্যাডমিশন পরীক্ষায় বিভিন্ন গাইড বইয়ে সহজ টেকনিক থাকে। একটা বিষয় মনে রাখো যে সহজ টেকনিক যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সহজ টেকনিক মনে রাখার জন্য আবার আলাদা টেকনিক তোমাকে পড়তে হবে। কোনো কিছুই আমরা মনে রাখতে পারবো না যদি না সেই বিষয়টা আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। এবং যত পরিচ্ছন্নভাবে তুমি বুঝতে পারবা, যত গভীরভাবে বুঝতে পারবা একটা বিষয়, তুমি তত সহজে মনে রাখতে পারবা। সেই টপিকটা অনেক বড় নাকি ছোট তার উপরে কোনোভাবেই ডিপেন্ড করে না। একটা টপিক তোমার মনে থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করে সেই টপিকটাকে কত গভীরভাবে তুমি বুঝতেছো। তারপর যখন তুমি এই টপিকটাকে বুঝে যাবা তখন আমি মনে করি সহজ টেকনিকগুলো তুমি নিজেই বের করে নিতে পারবা। আমি সেভাবেই এতদিন ধরে তোমাদের এই বিটের তত্ত্বীয় ব্যাখ্যা, এর যে মূল বিষয়গুলো সেগুলো নিয়ে কথা বলছি, থিওরিটিক্যাল একটা স্ট্রং বেসিক তৈরি করার চেষ্টা করছি। এখন আমরা আস্তে আস্তে সেই শর্টকাট ওয়ের দিকে যাব। তাহলে তোমরা টোটাল বিষয়টাই বুঝবে এবং কীভাবে সহজে আমরা মনে রাখতে পারবো সেটা তুমি ধরতে পারবা। দেখো 250 হলো আমাদের জানা কম্পাঙ্ক, এটা হলো F2। এখন F1 যদি ছোট হয় তাহলে হবে 45। বিট সংখ্যা হলো 5, বিট সংখ্যা হলো 5। আমি আবারও বলতেছি, শুধু এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা বিষয়গুলো বুঝবে না, তোমাদের আরো ক্লাস করতে হবে। সবগুলো ক্লাসের ভিডিও আছে, সেগুলোর আলোকে আমরা এই টপিক পর্যন্ত আসছি। শুধু এই টপিক থেকে যে স্টুডেন্ট ক্লাসে আসতেছো সে কিছুই বুঝতে পারবে না। তাহলে অজানা কম্পাঙ্ক, জানা কম্পাঙ্ক 250, অজানা 245 হতে পারে যদি ছোট হয়, আর জানা যদি বড় হয় 255 হতে পারে। কারণ আমরা জানি বিট সংখ্যা হলো প্রতি সেকেন্ডে 5টি। তাহলে 250 মাইনাস 5 45, অথবা 250 প্লাস 5 255। তাহলে মাইনাস হবে নাকি প্লাস হবে? মানে 250 থেকে আমরা প্লাস করব নাকি 5 মাইনাস করব, সেটা কিভাবে ডিপেন্ড করবে সেই বিষয়টা আমি এখন একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। দেখো সুশলাকাগুলো অনেকটা দেখতে এইরকম হয়। আমরা আগে এই সুশলাকাকে হাতুড়ি দিয়ে আঘাত করে তার শব্দ তৈরি করতাম এবং এই সুশলাকার গায়ে লেখা থাকে 250 নাকি 260 এরকম লেখা থাকে। এটা একটা সুর শলাকা। এখন এই সুর শলাকার আমরা ভর বৃদ্ধিও করতে পারি, ভর কমাইতেও পারি। এই সুর শলাকার ভর দেখো, এটা একটা সুর শলাকা, এই সুর শলাকার একটা মান থাকবে। বাজারে কিনতে পাওয়া যায় এরকম 250, 256, 512, 1000 বিভিন্ন মানের সুর শলাকা আছে। এই সুর শলাকার কম্পাঙ্ক, এই সুর শলাকাকে আঘাত করলে সে তার নিজস্ব কম্পাঙ্কে ভাইব্রেশন তৈরি করবে এবং সেই ভাইব্রেশন আমরা কাজ করব। এখন এই সুর শলাকার ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমে যায়। যেমন ধরো এই সুর শলাকায় যদি আমরা একটা কিছু মোড় লাগিয়ে রাখি বা সুর শলাকায় যদি তার পেঁচানো হয়,
আমি আবারও বলি, সুশলাকায় যদি মোম লাগানো হয় বা তার পেঁচানো হয়, এই সুশলাকার ভর বৃদ্ধি পায় এবং ভর বৃদ্ধি পেলে কম্পাঙ্ক কমে যায়। একইভাবে এই সুশলাকাকে যদি সিরিজ কাগজ দিয়ে ঘষে ফেলা যায় তাহলে কি হবে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই সুশলাকাকে যদি আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে ফেলি তাহলে এর ভর কি হবে? ভর কমে যাবে। আর ভর কমে যাওয়া মানে হলো এই সুশলাকার কম্পাঙ্ক বেড়ে যাবে। তাহলে দেখো ছাত্রছাত্রী, তোমরা হয়তো বুঝতে পারছো যে একটা সুশলাকার ভর কিভাবে কমানো যায়। যদি এই সুশলাকাকে কোনো কিছু দিয়ে ঘষে বা সিরিজ কাগজ দিয়ে ঘষে ফেলা হয় তাহলে এর ভর কমে যাবে। আর এই সুশলাকাকে যদি তার পেঁচানো হয় বা মোম লাগানো হয়, তোমরা যখন ক্রিয়েটিভ প্রশ্নগুলো সলভ করবা তখন দেখবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন সেখানে থাকবে। বলা থাকবে একটা সুশলাকা নেওয়া হলো, বলা হবে একটা সুশলাকা নেওয়া হলো, যে সুশলাকায় আমরা কিছু মোম লাগাইলাম, তার মানে তোমরা বুঝে নিবা তার ভর বৃদ্ধি হলো। আর যদি বলে যে ঘষে নেওয়া হলো তাহলে ভর কমানো হলো। যদি বলে তার পেঁচানো হলো তাহলে ভর বৃদ্ধি হলো। ভর বৃদ্ধি হলে কম্পাঙ্ক কমে যাবে, আর ভর কমে গেলে কম্পাঙ্ক বেড়ে যাবে। এখন তোমরা দেখো 245 যদি অজানা কম্পাঙ্ক হয়, এর ভর যদি বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক কমে যাবে। কম্পাঙ্ক কমে 244 যখন হচ্ছে তখন বিট 5টা থেকে 6টা হয়ে গেল। যখন 243 হচ্ছে তখন বিট 6টা থেকে 7টা হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? ভর বৃদ্ধি পেলে কম্পাঙ্ক কমছে। কম্পাঙ্ক কমলে বিট কি হচ্ছে? বিট বেড়ে যাচ্ছে। তাহলে আমরা অলরেডি আলোচনা করলাম একটা সুশলাকার ক্ষেত্রে কিভাবে তার ভর বৃদ্ধি করা যায়। হ্যাঁ, ভর বৃদ্ধি করার প্রসেস হলো দুইটি বা অনেকগুলো হতে পারে। আমরা একটা কিছু মোম পেঁচিয়ে দিলাম, অথবা আমরা কি করলাম, মোম পেঁচিয়ে দিলাম, অথবা আমরা ভর বৃদ্ধি করার জন্য তার পেঁচিয়ে দিলাম, বা যে কোনোভাবে যদি আরো বেশি ভরের আমরা ব্যবহার করি সেসব ক্ষেত্রগুলোকে আমরা বলবো ভর বৃদ্ধি করা হলো। তবে ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কি হবে? কম্পাঙ্ক কমে যাবে। ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমে যাবে, আর কম্পাঙ্ক কমে গেলে দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। কম্পাঙ্ক কমে গেলে বিট বাড়তেও পারে, বিট কমতেও পারে। দেখো, অজানা কম্পাঙ্ক যদি 245 হয় তাহলে ভর বৃদ্ধি করার কারণে কম্পাঙ্ক যখন কমে যাবে তখন এই ক্ষেত্রগুলো দেখো বিট বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে?
যখন 245 ছিল 50 এর সাথে বিয়োগ করলে 5, যখন 244 হয়ে গেছে 50 এর সাথে বিয়োগ করলে 6, যখন 243 হয়েছে 50 এর সাথে বিয়োগ করলে 7। তাহলে ভর বৃদ্ধি করার কারণে কম্পাঙ্ক কমে যাবে শিওর। এটা যদি বিট বেড়ে যায় তাহলে আমরা বলতে পারবো F1 ছোট। ছোট কেন? 245 50 থেকে ছোট। আবার দেখো ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কি হয়? কমে যায়। তাহলে 55 থেকে কমতে 54 53। তাহলে 55 আর 50 এর বিয়োগফল হচ্ছে 5। যখন 54 হয়ে যায় তখন বিয়োগফল হচ্ছে 4। যখন 53 হয় 50 থেকে বিয়োগফল 3। তাহলে এক্ষেত্রে ভর বৃদ্ধি করা হলো, কম্পাঙ্ক কমে গেল, কিন্তু বিট সংখ্যা কি হচ্ছে দেখো, বিট সংখ্যাও কমে যাচ্ছে। এ থেকে কি বুঝতে হবে যে F1 হলো 255, তার মানে 250 থেকে বড়। তাহলে F1 হচ্ছে এক্ষেত্রে বড়। তোমরা বুঝতে পারতেছো কিনা? যদি না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আমি আবারও বলতেছি, ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক অবশ্যই কমে যাবে। ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক অবশ্যই কমে যাবে। ভর বৃদ্ধি করলে যদি কম্পাঙ্ক কমে যায় তাহলে বিট বেড়েও যেতে পারে, বিট কমেও যেতে পারে। সেটা ডিপেন্ড করবে যে F1 ছোট হবে নাকি F1 বড় হবে। তাহলে বিট যদি বেড়ে যায়, বিট যদি বেড়ে যায় তাহলে আমরা ধরে নিব যে কম্পাঙ্ক অবশ্যই অজানা কম্পাঙ্ক ছোট। আর বিট যদি কমে যায় তাহলে আমরা বুঝবো অজানা কম্পাঙ্ক 255। তাহলে আমি আবারও বলি, ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমে যাবে। তাহলে কম্পাঙ্ক এখানেও কমে যাচ্ছে, এখানেও কমে যাচ্ছে। তাহলে অজানা কম্পাঙ্ক কি 245 হবে নাকি 255 হবে? দুটাই হতে পারে। এখন আমাদের দেখতে হবে যে ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক যে কমে নিচে আসে, বিট কি হচ্ছে? বিট 5 থেকে 6, 6 থেকে 7 বেড়ে যাচ্ছে। আর বিট যখনই বেড়ে যাবে, ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমবে। কম্পাঙ্ক কমার কারণে বিট যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝে নিব যে F1 হবে তখন 245, মানে 255 চেয়ে 50 এর চেয়ে ছোট, 245। সুতরাং F1 ছোট, তখন সূত্র হবে মাইনাস। একইভাবে ভর বৃদ্ধি করে যদি কম্পাঙ্ক কমে যায়, ভর বৃদ্ধি করে কম্পাঙ্ক যদি কমে যায়, তখন অজানা কম্পাঙ্ক যদি 255 হয়, যেটা 50 থেকে বড়, মানে প্লাস 5 প্লাস, তখন যখন কম্পাঙ্কটা কমে যাবে তখন বিট দেখো আস্তে আস্তে কমতেছে। মানে ভর বৃদ্ধি করে কম্পাঙ্ক কমবে, এতে যদি বিটও কমে যায় তাহলে বুঝতে হবে অজানা কম্পাঙ্ক হচ্ছে 255, 250 থেকে যেটা বড়, সুতরাং সেক্ষেত্রে হবে প্লাস। তাহলে এখন তোমরা বলো যে প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্র আমরা কখন ব্যবহার করব? প্রশ্ন যদি এইরকম থাকে যে একটা অজানা শস্য এলাকায় মোম লাগানো হলো এবং তার বিট বেড়ে গেল বা বিট কমে গেল, অজানা কম্পাঙ্ক কত? তখন আমাদের হবে না মাইনাস হবে, মাইনাস হবে না প্লাস হবে, এটা আইডেন্টিফাই করতে হবে। তখন আমরা এই অ্যানালাইসিস করে দেখব ভর বৃদ্ধি করলে কম্পাঙ্ক কমে যায়, কম্পাঙ্ক কমে গেলে বিট যদি বেড়ে যায় তাহলে হবে মাইনাস বা কম, আর যদি বিট কমে যায় তাহলে হবে বড় বা প্লাস, 50 থেকে বড় বা প্লাস। এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন দেখো, যদি আমরা অজানা সুশলাকাটাকে ঘষে ফেলি, সুশলাকে ঘষে ফেলি এবং ঘষে ফেলার কারণে যদি আমাদের ভর কমে যায়, নর্মালি একটা সিরিজ কাগজ দিয়ে বা কোনো একটা অমসৃণ দেয়ালে তুমি যদি একটা সুশলাকাকে ঘষতে থাকো তাহলে তার ঘর্ষণের ফলে সারফেস অংশ কি হবে? সারফেস অংশ থেকে আস্তে আস্তে তার ভর কমতে থাকবে, এবং ভর কমলে কি হয়?
ভর বা যে কোনো ভাবে যদি ভর কমানো হয়, ভর কমলে কম্পাঙ্ক বাড়বে। ভর কমলে যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক নম্বর, বিট কমবে, তাহলে দেখো অজানা সুশলাকায় এখন আমরা ভর না বাড়িয়ে ভর কমায় ফেললাম, আমরা ঘষে ফেললাম বা কেটে ফেললাম বা কিছু অংশ এমন পরিবর্তন করলাম যেন ভর কমে যায়। ভর কমে গেলে কম্পাঙ্ক বেড়ে যায়, ভর কমে গেলে প্রতি সেকেন্ডে আরো বেশিবার সে ভাইব্রেশন তৈরি করতে পারে, মানে কম্পাঙ্ক বেড়ে যায়। কম্পাঙ্ক বেড়ে যাওয়া মানে কি, এখন আর নিচের অংশ হবে না, এখন নিচের অংশ মুছে ফেলতে হবে, এখন থাকবে শুধু উপরের অংশ। কেন নিচের অংশ মুছে ফেললাম, কারণ কম্পাঙ্ক এখন আর কমবে না, কম্পাঙ্ক এখন শুধু কি হবে, কম্পাঙ্ক এখন শুধু বেড়ে যাবে, কারণ আমরা ভর কমায় ফেলছি। তাহলে ভর কমাইলে কম্পাঙ্ক বেড়ে যেতে পারে। তাহলে অজানা কম্পাঙ্ক যদি 245 হয় তাহলে বেড়ে 46, 47 এরকম হতে পারে। আবার অজানা কম্পাঙ্ক যদি 255 হয় বেড়ে 56, 57 এদিকে যেতে পারে। তাহলে আমরা 245 থেকে 46, 47, 255 থেকে 56, 57 এভাবে যদি বৃদ্ধি করি, অজানা কম্পাঙ্ক কি 245 হবে নাকি 255 হবে, সেটা কিভাবে আমরা ডিটারমাইন করব? দেখো, ভর কমলে যদি কম্পাঙ্ক বেড়ে যায়, কম্পাঙ্ক 45 হলে বেড়ে 46, 47 এভাবে বাড়বে, 55 থাকলে 56, 57 এভাবে বাড়বে। কিন্তু বিট কি হবে, এখানে লক্ষ্য করো বিট আস্তে আস্তে কমে যাচ্ছে, এখানে লক্ষ্য করো বিট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দুইটা সিচুয়েশন কিন্তু আলাদা। তাহলে যদি 245 হয় অজানা, তাহলে আস্তে আস্তে যখন কম্পাঙ্ক বাড়বে বিট আস্তে আস্তে কমবে। আবার অজানা যদি 255 হয় আস্তে আস্তে বাড়বে, বিট আস্তে আস্তে বেড়ে যাবে। তাহলে যদি অজানাটা 50-এর থেকে ছোট হয়, 50-এর থেকে যদি ছোট হয় 245, তখন বিট কমে। তাহলে বিট কমে কখন, যখন F1, আর যখন 250 থেকে বড় মানে অজানাটা বড়, তখন বিট বেড়ে যায়। সুতরাং বিট কমলে F1 ছোট, বিট বাড়লে F1 বড়। এই অ্যানালাইসিসটা না দেখে যদি তুমি মুখস্থ করো, না বুঝে মুখস্থ করো, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবা না, এবং তোমরা মুখস্থ করে যে সলিউশনটা করবা সেটা বেশি দিন স্থায়ী হবে না, বা অ্যাডমিশনে যদি একটু কমপ্লেক্স কোনো প্রবলেম তোমার সামনে চলে আসে তখন তুমি আর সেটাকে স্টাডি করতে পারবে না, সেটা অ্যানালাইসিস করে সলভ করতে তোমাদের সমস্যা হবে। কিন্তু আমরা যে অ্যানালাইসিস দেখলাম, এই অ্যানালাইসিসে কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি তোমরা যে কোনো প্রবলেম অ্যানালাইসিস থেকে সলভ করতে পারবে। এখন কথা হলো, আমরা বুঝে গেলাম যে কখন F1 ছোট হবে, কখন F1 বড় হবে। F1 কখন ছোট হয়, ভর বাড়লেও ছোট হতে, ভর বাড়লেও কম্পাঙ্ক কমে যাবে, ভর কমলে কম্পাঙ্ক বেড়ে যাবে, দুই ক্ষেত্রে ছোট এবং বড় তৈরি হয়। সেক্ষেত্রে F1 ছোট হলে মাইনাস ইউজ করবো আমরা, F1 বড় হলেই প্লাস। সূত্র এই দুইটাই, কিন্তু তোমার মূল বিষয় হচ্ছে যে তুমি কোনটা ইউজ করবা। যেসব ক্ষেত্রগুলোতে F1 ছোট হবে সেসব ক্ষেত্রগুলোতে 2 নম্বর সমীকরণ, যেসব ক্ষেত্রগুলোতে F1 বড় হবে 3 নম্বর সমীকরণ। এরপর সমীকরণ সিলেকশন হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম নাই, তখন তোমরা জাস্ট ক্যালকুলেশন করে মান বের করে ফেলবা। দেখো, তোমাদের যদি আমি মূল বেসিক জায়গাগুলো কিন্তু বোঝানো শুরু করছি, এতেও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়
তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো যে জায়গাগুলোতে সমস্যা মনে হবে তোমরা যদি জানাও আমি কমেন্টস পড়ে এখনই সেই সমস্যাগুলো আবার এক্সপ্লেন করে সমস্যার সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটা টেবিল তৈরি করে টেবিলের মাধ্যমে এই বিষয়গুলোকে অ্যারাইজ করি,
এখন আমি তোমাদের বললাম যে অধ্যায় থেকে দেখা যায় যে 70% প্রশ্ন হয়ে যায় এই টপিক থেকে যেহেতু 70% প্রশ্ন দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, 70% প্রশ্ন যেহেতু এই টপিকতে চলে আসে, তাহলে এই টপিকটাকে আমরা একটা টেবিলের মাধ্যমে নিয়ে আসলাম এবং এই টেবিল যদি স্পষ্ট তোমরা বুঝতে পারো তাহলে এই টেবিল থেকে সব প্রবলেম সলভ করে ফেলা যাবে। দেখো ছোট্ট করে আমরা উদাহরণটাকে যদি রাখি আগের 250, 245, 246, 247, বিট হচ্ছে 5, চুয়াল্লিশ 6, এখানে বিট হচ্ছে 4। তাহলে ভর বাড়লে কম্পাঙ্ক কমবে, সুতরাং ভর বাড়াও যা কম্পাঙ্ক কমাও একই কথা। আমার ভর কমলে কম্পাঙ্ক বাড়বে। দেখো যদি ভর বাড়ানোর কারণে কম্পাঙ্ক কমে যায় তাহলে কম্পাঙ্ক তার উপরে উঠবে না, কম্পাঙ্ক নিচে আসবে। 244, 245 থেকে 44 হবে, তাহলে কি হলো বিট 5টা থেকে 6টা হয়ে গেল। দেখো বিট হচ্ছে 50 এবং এই 244 এর মধ্যে পার্থক্য 6। তাহলে যদি ভর বাড়লে কম্পাঙ্ক যদি কমে যায় তাহলে বিট বেড়ে যাচ্ছে। বিট কখন বেড়ে যাচ্ছে? যখন অজানা কম্পাঙ্কটা 50-এর বেশি না, 50-এর কম। তাহলে 50-এর কম বা ছোট অজানা কম্পাঙ্কের ক্ষেত্রে ভর বাড়লে কম্পাঙ্ক কমে যায়, বিট বেড়ে যায়। তাহলে অজানা কম্পাঙ্ক হবে ছোট, মাইনাস। ভর বাড়লে কম্পাঙ্ক কমে গেলে বিট যদি বেড়ে যায় তাহলে অজানা কম্পাঙ্কটা 50 না হবে 45, 250 থেকে হবে 45, ছোট, তার মানে মাইনাস। আচ্ছা, এখন যদি ভর বাড়লে কম্পাঙ্ক কমে যায়, আচ্ছা ভর বাড়লে কম্পাঙ্ক কমে যায়, এক্ষেত্রে যদি বিট বেড়ে যায়, বিট কমে যায়, তাহলে 250, 255। দেখো এখানে 5টা বিট আছে, 50 আর 55 পার্থক্য। এখন ভর বাড়লে যদি কম্পাঙ্ক যদি কমে যায় 254, তাহলে কয়টা হলো বিট আস্তে আস্তে কমে গেল, 5 থেকে 4 হলো। তাহলে বিট যখন 5 থেকে 6 হয়েছিল তখন অজানা কম্পাঙ্ক 45, তখন হলো মাইনাস 50 মাইনাস 5, 45। এখন কি হলো? অজানা কম্পাঙ্ক 255, বিট সংখ্যা কি হলো? 5 থেকে 4 এসে গেছে, তাহলে বিট কমে গেছে। তাহলে বিট যদি কমে যায় তাহলে অজানা কম্পাঙ্ক হবে প্লাস, মানে 50 প্লাস 5, 55। আর এখানে দেখো 50 মাইনাস 5, 45। তাহলে আমরা এখানে যদি লিখি 250 মাইনাস 5, এটা হয়ে গেল 245, আর 250 প্লাস 5, 255 প্লাস। তাহলে আমরা দেখলাম ভর বাড়লে কম্পাঙ্ক কমে যায়, এবং কম্পাঙ্ক কমে যাওয়ার ফলে বিট সংখ্যা যদি বেড়ে যায়, যেমন বিট 5টা থেকে বেড়ে 6টা হলো, তখন অজানা কম্পাঙ্ক হলে 245, তার মানে ছোট, তখন ইউজ করবো আমরা মাইনাস। আর যদি বিট কমে যায় তাহলে ইউজ করবো প্লাস। এখন অপরিবর্তিত থাকার বিষয়টা কি? দেখো ভর বাড়লে কম্পাঙ্ক কমে যাবে, কম্পাঙ্ক কমতে কমতে ধরো 255 থেকে কমতে কমতে যত কমবে বিট কমবে, কমতে কমতে যদি 245-এ চলে যায় তাহলে 255-তেও ছিল বিট 5টা, 245-এও বিট 5টা। আমরা উদাহরণটা একটু স্পষ্ট করে যদি লিখি তোমরা দেখো, ধরো
250 হচ্ছে জানা কম্পাঙ্ক, 255 অজানা কম্পাঙ্ক, আর একটা কম্পাঙ্ক 245। এখন এদের মধ্যে বিট সংখ্যা 5টা, এদের মধ্যে বিট সংখ্যা 5টা, তাহলে কম্পাঙ্ক যদি 254 হয়, কম্পাঙ্ক 254 হলে বিট সংখ্যা কয়টা হবে? বাড়বে না কমবে? কম্পাঙ্ক 254 হলে বিট সংখ্যা কমে যাবে, 4টা হবে। এইভাবে কম্পাঙ্ক 253 হলে বিট সংখ্যা হবে 3টা। এভাবে কমতে কমতে যদি 245 হয়ে যায়, তখন আবার বিট সংখ্যা 5টা হয়ে যাবে। তাহলে এখন আমরা বলি, আমরা ডিরেক্ট যদি 255 থেকে 245 নিয়ে যাই, কমাইতে কমাইতে 255 থেকে কমাতে কমাতে যদি 245 নিয়ে যাই, তখন বিট আগেও ছিল 5টা, আবার কমতে কমতে 5 4 3 2 1 0 0 1 4 5 এরকম হয়ে যাবে। তাহলে 255 থেকে ডিরেক্ট 245 নিয়ে গেলে বিট একই থাকে। তাহলে দেখো, আগে হবে প্লাস, পরে হবে মাইনাস। তার মানে বিট যদি কমায় কমায় আমরা অপরিবর্তিত রাখতে চাই, তাহলে আগে হবে 255, সেটা হচ্ছে 250 প্লাস 5, আর পরে হবে 45, 250 মাইনাস 5 245। তাহলে এই দুইটা কন্ডিশনেই অপরিবর্তিত থাকবে। এখন ভর বাড়াইলে কম্পাঙ্ক কমাইলে এই যে ঘটনাটা ঘটলো, জাস্ট এর অল্টারনেটিভ হবে ভর কমাইলে যদি বিট, ভর যদি কমানো হয়, ভর বাড়াইলে যেই সূত্র তৈরি হলো, জাস্ট দেখো এর উল্টা হচ্ছে ভর কমলে। এবং অজানা সুশলাকায় এই পরিবর্তন ভর বাড়ানো কমানো যদি করি, যা ঘটবে জানা সুশলাকা হবে সবটার উল্টা। আমি আবারও বলি, ভর বাড়াইলে অজানা সুশলাকার ক্ষেত্রে যে টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলে তোমরা দেখো এই হিসাব নিকাশগুলো একটু কমপ্লেক্স। এই টেবিলটা তুমি যদি বুঝে বুঝে অ্যাপ্লাই করতে পারো, তাহলে খুব সহজ হবে। কোনো বইয়ে এরকম টেবিল করা নাই, এবং এই সমস্যা সমাধান করার জন্য অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ি। সেজন্য আমি প্রথমে বুঝাইলাম এবং সেগুলো টেবিল করে দিলাম। তোমরা বারবার ভিডিওগুলো দেখো এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করো, সলভ করার চেষ্টা করো। তাহলে ভর বাড়লে কম্পাঙ্ক কমবে, সেক্ষেত্রে এই সমীকরণগুলো এভাবে ব্যবহার করবা। এর এক্সপ্লেনেশন ভিডিওতে তোমরা পাবা, আমি এক্সপ্লেনেশনগুলো দিলাম। এখন ভর যদি কমে যায়, কিভাবে কমবো? ঘষিয়ে বাজে কোনোভাবে, তখন এই যে সূত্রগুলো হলো জাস্ট উল্টা। দেখো, বিট বাড়লে এখানে ছিল মাইনাস, এখানে বিট বাড়লে প্লাস, এখানে বিট কমলে ছিল প্লাস, এখানে বিট কমলে মাইনাস, এখানে শুরু হয়েছিল প্লাস দিয়ে শেষ মাইনাস, এখানে শুরু হবে মাইনাস দিয়ে শেষ প্লাস। আবার এই টোটাল টেবিলটা ইনভার্স হয়ে যাবে যদি জানা সুশলাকায় আমরা এই ঘটনাগুলো ঘটাই। তাহলে একটা ক্রিয়েটিভ প্রশ্ন পড়লে তোমাকে দেখতে হবে, ক্রিয়েটিভ প্রশ্নে অজানাকে F1 ধরবা এবং ভর বৃদ্ধি বা ভর কমানো কিনা। আচ্ছা, প্রশ্ন পড়লে যদি বলে যে ঘষে ফেলা হয়েছে, ভর কম, যদি যুক্ত করা হয় ভর বেশি, সেটা কি জানা সুশলাকায় নাকি অজানা সুশলাকায়? যদি অজানা সুশলাকায় হয় তাহলে এরকম ভাবে হবে, তার মধ্যে ভর বাড়লে এই অংশ, ভর কমলে অংশ। ভর বাড়লে বুঝতে পারলে এর অল্টারনেটিভ ভর কমবে, এবং অজানা সুশলাকা থেকে যদি জানা সুশলাকায় চলে যায়, তাহলে টোটাল টেবিলটা উল্টা হবে। মানে এখানে হবে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে তার ইনভার্স। এইভাবে আমরা এই টপিকের প্রবলেমগুলো সলভ করি। তাহলে আমাদের প্রায় 12টা বেজে গেছে, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমি আশা করব এই বিষয়গুলো একটু কমপ্লেক্স মনে হলেও যদি তোমরা বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করো, এবং আমি বইয়ের থেকে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, এবং এই টেবিল করে পড়লে তুমি সবসময় মনে রাখতে পারবা। এবং এই টপিকটা এমন সমস্যা হয় যে 2-3 দিন পরে আর বিষয়গুলো মাথা থেকে বের হয়ে যায়। সুতরাং তোমরা নোট করে ফেলো। এবং আমরা যেহেতু কলেজের ওয়েবসাইটে মাত্র একটা ক্লাস নিচ্ছি সপ্তাহে, হ্যাঁ, এর পরবর্তীতে ঈদের পর থেকে মনে হয় তোমাদের নাজমুল স্যারও ক্লাস নিবে, তখন আমার ক্লাস আপাতত বন্ধ থাকবে। তোমাদের নাজমুল স্যার কিছু অধ্যায় ক্লাস নিবে। তো সুতরাং তোমরা যদি আরও বেশি ক্লাস পেতে চাও, তাহলে আমাদের স্টাডি অফ ফিজিক্স সালাউদ্দিন স্যার নামে আরেকটা গ্রুপ আছে, ওখানে যুক্ত হতে পারো। ওখানেও আমরা পর্যায়ক্রমে কিছু অধ্যায় পড়াচ্ছি, এবং যে কোনো সমস্যা আমাকে অনলাইনের মাধ্যমে জানাও, কমেন্টসে জানাও। আমি সেই সমস্যার বিষয়গুলো দেখব, এবং সবার সুস্থতা এবং
কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।